কতবার বুঝবো বলো? পর্ব 52। তাকবীরের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। না চাইতেও ভার হলো বুকের পাটাতন। ছেলেটা উল্টো দিকে ঘুরে প্রস্থানের জন্য উদ্যত হতেই পিছন থেকে নিষ্প্রাণ স্বর ভেসে এলো, আপনি যান, আমি বই নিয়ে আসছি। অনু বাড়ির সামনে সেট করা চেয়ারগুলোতে বসে আছে। কৃত্রিম আলোয় সজ্জিত পরিবেষ্টনী, দারুণ মুগ্ধকর আমেজ, অথচ রমণীর আদৃষ্টে বিষাদের ঢেউল। গতকাল রাতে ইথান অনুকে নতুন একটা ফোন দিয়েছে, কিন্তু সেটার সাথে সতর্কও করেছে অনু যদি এই ফোন থেকে ইথান ছাড়া অন্য কোনো ছেলেকে কল করে তাহলে ওই ছেলেকে মেরে ফেলবে সে। বিয়ের পর 3 দিন হলো আজ। এই 3টা দিন বাড়িতে বসে বসেই কাটিয়েছে অনু। পড়াশোনা বাদ, মায়ের সঙ্গেও কথা বলেনি। আতাউর রহমান কয়েকবার এসেছিলেন কথা বলতে, শুধু হু হা বলেই কাটিয়ে দিয়েছে অনু। ইদানিং সবকিছু কেমন যেন বিষাক্ত হয়ে উঠেছে, যেন মরতে পারলে শান্তি পেত মেয়েটা। আকস্মিক কারো চাপা কণ্ঠের ডাক শুনে ওর আকাশ কুসুম চিন্তার বাঁধ ভাঙে। সচল হয় মস্তিষ্কের প্রতিটি নিউরন। কণ্ঠস্বরটা বেশ পরিচিত। দৃষ্টিজোড়া প্রশস্ত করতেই মেন গেটের সামনেই থমকে যায় ত্রস্ত নয়ন। কেঁপে ওঠে হৃদস্পন্দন। অনু বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ায়। ভীত চোখে চারপাশের পরিবেশ পরখ করে একবার, তারপর ছুটে যায় গেটের কাছে। কালো চাদরে মুখ ঢেকে আফনান এসেছে। অনুর বুকের ভেতর যেন ঘূর্ণিঝড় শুরু হয়েছে ততক্ষণে। সে দ্রুত গিয়ে আফনানকে ঠেলে মেন গেটের বাইরে আড়াল হয়। ছেলেটা উদ্ভ্রান্তের মতো অনুকে জড়িয়ে ধরতে চাইলে অনু কুণ্ঠিত হয়, বাধা দেয় আফনানকে। তারপর সিক্ত চোখে প্রশ্ন করে, তুমি এখানে কেন এসেছো? কেউ দেখে ফেলে প্রবলেম হয়ে যাবে, যাও এখান থেকে। আফনান ওর হাত দুটো চেপে ধরে, কাতর স্বরে বলে, কিচ্ছু হবে না মেহু, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, এক্ষুনি পালিয়ে যাব আমরা, চলো। অনু স্তম্ভিত হয়, তুমি কি পাগল হয়ে গেছো? পালিয়ে কোথায় যাব? দেখলে না ওই লোকটা কত ভয়ঙ্কর, আমাদের দুজনকেই মেরে ফেলবে। কেঁপে ওঠে কণ্ঠস্বর। আপনার এক কথা, মেরে ফেললে মরে যাব, তবুও তোমাকে অন্য কারো পাশে দেখতে পারবো না মেহু, প্লিজ আমার সঙ্গে চলো। গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। দুহাতে অনুর গাল দুটো আগলে নেয় সে। আফনান কাঁদছে, অনুরও চোখের পাতা ভারী হয়। হু হু করে কেঁদে উঠে বুক। তবুও ভাগ্যের কাছে বড় অসহায় ওরা। সেদিন একটা লোক অনুর হাত ধরে টান দিয়েছিল। ইথান সেই লোকটাকে মেরে টুকরো টুকরো করে হাড় মাংস গলিয়ে পানির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এমন ভয়ঙ্কর একটা লোকের হাত থেকে কিভাবে পালাবে ওরা? আফনানের কণ্ঠ রোধ হয়, প্লিজ মেহু, তোমাকে ছাড়া বাঁচবো না আমি, আমার সঙ্গে চলো। অনু চাতক পাখির মতো তাকিয়ে থাকে। কান নিসবে ঝরঝর করে গড়িয়ে যাচ্ছে উষ্ণ জলের স্রোত। আফনান হাত ধরে টান দেয়, অথচ মেয়েটা ওর হাত দুটো ছাড়িয়ে নিল। আফনান বিস্ময়ের চূড়ায়, কান্না মিশ্রিত গলায় অনুনয় করে, মেহু, আমাকে ছেড়ে যেও না, প্লিজ মেহু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। অনুর দম যেন বন্ধ হয়ে যাবে। কান্নার তোরে কথা বলতে পারে না, ঠোঁট কামড়ে কান্না আটকায়। তারপর কোনো মতে কঠিন স্বরে বলে, আফরান, তুমি ফিরে যাও, আমি ভার্সিটি গিয়ে তোমার সঙ্গে দেখা করব। অনু কথাটা বলেই পা বাড়ায়। আফরান পিছন থেকে ওর হাত চেপে ধরে। ছেলেটা রসয়ে আঁকি জোড়া অনুর হৃৎপিণ্ড কাঁপিয়ে তুলেছে। এখানে ওর তো কোনো দোষ নেই, অনু নিজেই ওকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, তাহলে শুধু শুধু ওকে না এত কষ্ট পাবে? শক্ত হাতে নিজের হাতটা ছাড়িয়ে নেয় অনু। কম্পিত স্বরে বলে, প্লিজ আফনান, দারোয়ান চাচা আসার সময় হয়ে গেছে, তাছাড়া উনিও যে কোনো সময় চলে আসতে পারেন, তুমি ফিরে যাও। মেয়েটা আর দাঁড়ালো না, পিছন থেকে আপনার হাহাকার ভেসে এলো, আমাকে দয়া করো মেহু, ফিরে এসো প্লিজ, যেও না মেহু। অনুর কলেজা মোচড় দিয়ে ওঠে, সিক্ত হয় শুষ্ক নয়ন জোড়া, তবুও থামে না সে। উঁচু প্রাচীর এবং ট্রেন গার্ড দ্বারা সুরক্ষিত মিস্টার রফ মির্জার বিশাল ম্যানশন। লোহার গেটের ভিতরে লম্বা ড্রাইভে সাদা পাথরের দেয়াল ও সজ্জিত লন। গেটের সামনে একদল গার্ড বন্দুক হাতে তটস্থ। আলোয় ঝলমল করছে সম্পূর্ণ মেনশটে। ফোয়ারার জলে ভাসমান শাপলা, নরম আধারে নিমজ্জিত অঙ্গন। সিটিং রুমে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে আছেন মিস্টার রফ মির্জা। আর পাঁচটা বাংলাদেশি মন্ত্রীর মতোই কাঁচা পাকা চুলে ঠেলে বেরিয়ে আসা ভুড়ি, চোখে হাই পাওয়ারের চশমা, পরনে পাঞ্জাবি আর পায়জামা। কাজের লোক চা আর খবর কাগজ দিয়ে গেল। সকালে নিউজ পেপারের পড়ার সময় পাননি তিনি, তাই দিনের শেষে চা খেতে খেতে পড়েন। খবরের কাগজটা নিয়ে গায়ে এলিয়ে দিতেই বিকট শব্দে কেঁপে উঠল সম্পূর্ণ মেনশটে। কতবার বোঝাবো বলো? পর্ব 53।
খবরের কাগজটা নিয়ে গায়ে এলিয়ে দিতেই বিকট শব্দে কেঁপে উঠল সম্পূর্ণ ম্যানশনটি। রফ মির্জা আশ্চর্যজনিত কণ্ঠে তার পিএসকে ডাকতে লাগলেন, রফিক, রফিক, দেখো তো বাইরে কি হচ্ছে। তারপর নিউজ পেপারে মনোনিবেশ করলেন। কয়েক মিনিট পর তার পিএস হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো। ভীত সন্ত্রস্ত চোখে বলতে লাগলো, স্যার, স্যার, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সব গার্ডদের বন্দি করে ফেলেছে। রফ মির্জা ভ্রু বাঁকিয়ে তাকালেন। আতঙ্কে রফিকের চোখ দুটো ঠেলে বেরিয়ে আসার উপক্রম। বুকে হাত দিয়ে দম নিয়ে আবারও বলল, স্যার, বাইরে ওই লোকটা এসেছে, আপনি তাড়াতাড়ি আসুন। রফ মির্জার চেহারায় দ্বিধার দোলাচল, ললাটে ভাঁজ। খবরের কাগজটা টেবিলের উপর রেখে বাইরের দিকে এগিয়ে এলেন তিনি। ততক্ষণে ঈশান মির্জাও টেরেস থেকে নেমে এসেছে, পরনে নাইট রোব। মেন গেটের দিকে নজর দিতেই ওরা বাবা ছেলে দুজনেই যেন বিমূঢ় হয়ে গেল। ইথান ওর ব্ল্যাক মার্সিডিজ গাড়ি নিয়ে লনের ভিতরে বসে আছে। বেশ কয়েকজন কালো ড্রেস পরা গার্ড রফ মির্জার গার্ডদের হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে লনের মধ্যে। ইথান শীতল মেজাজে গাড়ি থেকে নামে, পরনে ব্ল্যাক লং কোট, গলায় সফট মাফলার, ডান হাতে একটা রিবিক্স কিউব। কিউবটা এক হাতে ঘোরাতে ঘোরাতে এগিয়ে আসে ডক্টর আদ্রিয়ান ইথান। ওর প্রতিটা স্টেপ যেন নিজস্ব সিগনেচার, মেজার স্টেপস, শোল্ডার মুভমেন্ট অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ নিখুঁত। তীক্ষ্ণ চোয়ালে প্রশান্তির রেখা। অনুপস্থিত রফ মির্জা এবং তার ছেলেকে পিছনে ফেলে মেনশনের ভিতরে প্রবেশ করলো। রফ মির্জা আর ঈশান মির্জা একে অপরের মুখের দিকে তাকিয়ে ইথানের পিছে পিছে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। ইথান কাউচের উপর আয়াসী ভঙ্গিতে বসে রয়েছে, পায়ের উপরে পা, দৃষ্টি হাতের রিবিক্স কিউবের দিকে তাক করে কৃত্রিম স্বরে বলতে লাগলো, ফকিং ইমোশনস। আমার স্ত্রীর নাম অনুপ্রভা মেহরিন অনু। শি ইজ মাই লেডি, মাই ব্লিডিং হার্ট। কেউ যদি ওর দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখাস, দেন কনস্টেলেশনস, ইউ জাস্ট সাইন্ড ইউর ডেথ ওয়ারেন্ট। I repeat, no one can stop me. হিমশীতল চোখ দুটোর সঙ্গে রফ মির্জার চোখাচোখি হলো। তিনি ছেলের দিকে একবার তাকে স্ফীত স্বরে বললেন, ও, তুমি তাহলে সেই বিজ্ঞানী। মৃদু হাসলেন, তারপর ভ্রু টেনে আবার বললেন, আমি আজ পর্যন্ত আমার ছেলের কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি, আর ওর এই ইচ্ছেটাও অপূর্ণ রাখতে চায় না। তুমি জানো, ও এখন পর্যন্ত আমার কাছে অনেক মেয়েকেই আবদার করেছে, কাউকে 1 সপ্তাহ, কাউকে 1 মাস রেখে ছেড়ে দিয়েছে, কিন্তু এই প্রথম ও আমার কাছে আবদার করেছে মেহুকেও বিয়ে করতে চায়। বাবা হিসেবে এই ইচ্ছেটা তো পূরণ করতেই হয়, কি বলো? তেসরা হাসলেন তিনি। ইথান শীতল মেজাজ রাখে, ফাইন, কাফনের খরচটা তাহলে বেঁচে যাচ্ছে আপনার, ইউনো। ডক্টর ইথান লাশকেও ছাড়ে না। রফ মির্জার ঠোঁটে তাচ্ছিলের হাসি। এই ছেলে বলে কি, তুমি জানো আমার ক্ষমতা কতটা? তোমার পুরো গোষ্ঠী সহ কিনে নিতে পারি। ইথানের ওষ্ঠপ্রান্তে রহস্যময় হাসি এনে উঠে দাঁড়ায়। কাচের টেবিলের ওপর রিবিক্স কিউবটা রেখে বলে, আমার গোষ্ঠীর সঙ্গে যা ইচ্ছে করুন, আই ডোন্ট কেয়ার, বাট লেট মি রিমাইন্ড ইউ, শি বিলংস টু মি, শি ইজ মাই লেডি। লোকটা আর একটা কথাও বলে না, দ্রুত পায়ে বেরিয়ে যায় আলিশান সেই ম্যানশন থেকে। মিস্টার রফ মির্জার ভ্রুজোড়া সংকীর্ণ হয়। ভিড় করে আওড়ালেন তিনি, এতটা বেপরোয়া হওয়ার তো কথা নয়, নিশ্চিত কোনো রহস্য আছে। কতবার বোঝাও বলো। পর্ব 54। ইথান বাড়ি ফিরতে ফিরতে অনু গভীর ঘুমে আচ্ছন্ন। কয়েকদিন ধরে মেয়েটা এইভাবেই লোকটা থেকে দূরত্ব বজায় রেখেছে। ডক্টর ইথান নিঃসন্দেহে সুদর্শন এবং যে কোনো নারীকে আকর্ষণ করতে সক্ষম, তবুও অনু এই লোকটার দিকে তাকাতে ইচ্ছুক নয়। ইথান এক নজর ঘুমন্ত নারীর পানে তাকায়, বিভোর নয়ন জোড়ায় ধরা দেয় শতাব্দীর হাহাকার। তারপর কয়েক মুহূর্ত পরে রুম থেকে বেরিয়ে গেল সে। পাশের রুমে ঢুকে শার্টের বোতাম খুলতে খুলতে আরিনকে ডাকলো, আরিন, আমার ডাটা কালেকশন কত দূর? নিস্তব্ধতা ভেঙে মৃদুস্বরে আইরিন জবাব দেয়, অল ডাটা কালেক্টেড করে নিউ প্রজেক্ট 2.0 তে কপি করে রেখেছি, তুমি চাইলে এখনই পেন ড্রাইভে নিতে পারো। নর্ব থেকে কোনো খবর? ইথানের নিরেট স্বর। আরিন স্বাভাবিক স্বরে জানায়, গার্ড ও রিকদের মধ্যে কমিউনিকেশন অক্ষুণ্ণ রয়েছে। গতকাল তোমার কাছে একটা ইমেল এসেছিল, যার রিপ্লাই এখনো দেয়া হয়নি। ইমেল? ইথান ভ্রুজোড়া সংকীর্ণ হয়। হ্যাঁ, তোমার পার্সোনাল অ্যাকাউন্টে এসেছে। মধ্যবর্তী ক্লাসে কয়েক পিস লবঙ্গ ছেড়ে দিয়ে গভীর স্বরে বলল সৌমি। ঘড়ি কাটা সকাল 10টার ঘরে। ফজরের পর থেকে শুরু হওয়া ঝিরঝিরে বৃষ্টি এখন অব্যাহত। পরিবেশ জুড়ে স্নিগ্ধ শোভন। নরম আলোয় চকচক করছে দূর পাহাড়ের চূড়া।
যেন ঘুমন্ত জাদুঘর রহস্যপুরী। নওরিন, মায়া, মায়েশা, তোফা, নসের স্কুল ও কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর অনু বেশ খানিকক্ষণ থম মেরে বসেছিল। ডক্টর ইথান গার্ডদের নিয়ে বেরিয়েছে আজ। পুরো জমিদার বাড়িতে দুই কর্ত্রী আর মাহিরা জান্নাত ছাড়া কেউ নেই। থমথমে পরিবেশ ও হৃদয়ের গভীরে চলছে স্থিরতার কষাকষি। উনি কি যেন ভেবে কাউকে কিছু না বলেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বোকা মেয়ে এবারেও বুঝলো না এটা ছিল নতুন আরেক ধ্বংসের আহ্বান। ভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে আছে আফরান। রুক্ষ এলোমেলো চুল, রক্তিম নেত্র যুগল, তীব্র অবহেলায় বেড়ে ওঠা ছোট ছোট দাড়িগোফ। ক্লাস শুরু হতে আরো 10 মিনিট বাকি। ছেলেটা উদাসীন ভঙ্গিতে তাকিয়ে আছে বাহিরে মৃদু বৃষ্টির পানে। মেঘলা গগনে গধূলি রাত, স্বপ্নের ক্যানভাসে নেমেছে বিষাদের রংধনু। ভার্সিটির ইট বিছানো প্রাঙ্গণে বৃষ্টির জলে ঝকঝক করছে। আফরান যেন নিজের মধ্যে নেই। ওর ধ্যান, ধারণা, চিন্তা, দৃষ্টি, মস্তক, হৃৎপিণ্ড সবকিছুই ওই দীঘলকেশী রমণের দখলে। মেয়েটা ওর সঙ্গে এমন কেন করলো? ভাবনার ছুতো না ছাড়তেই আকস্মিক সাজ্জাদের কণ্ঠ ভেসে আসে। ওই মামা, ক্লাস শুরু হবে, ভিতরে আয়। আপনার বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সাজ্জাদ এগিয়ে এসে বন্ধুর পাশে দাঁড়ায়। চেহারার দিকে এক ঝলক তাকাতেই বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে সাজ্জাদের। এই কয়েকদিনে ছেলেটা নিজের কি অবস্থা করেছে। দৃষ্টি ঘুরিয়ে নেয় সাজ্জাদ। প্রস্তাব দেয়, তুই বরং কয়েকদিনের জন্য তোর বাড়ি থেকে ঘুরে আয়। আপনার নিশ্চুপ। সাজ্জাদ কয়েক সেকেন্ড থেমে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে, তুই ওকে ভুলে যা। শোন, তুই ক্যারিয়ারের দিকে ফোকাস কর, তারপর দেখ আর ওর চেয়েও সুন্দরী মেয়ে পাবি। আফনান এবারেও জবাব দেয় না। সাজ্জাদ দমে না, নরম স্বরে স্বীকার করে, দেখ মামা, ওর বিয়ে হয়ে গেছে, ও আর চাইলেও তোর কাছে আসতে পারবে না। মেনে নে এই সত্যিটা। দুনিয়াটাই এরকম হয়ে গেছে। দেখলি না তানভীর ভাইও আমাদের কিভাবে ব্যবহার করলো। মেহুকে ওই মেষের ছেলের হাতে তুলে দিতে চেয়েছিল। তোরাও ততক্ষণে সাজ্জাদদের পিছনে এসে দাঁড়িয়েছে। কিছু বলতে যাবে তার আগেই আফনানের বিষাদ বাণে চূড়ান্ত প্রাপ্তির উল্লাস ফুটে উঠল। সেটা আনন্দে খেয়েই হারায়। ঝিরঝিরে বৃষ্টি পিঠে দৌড় দেয় মেন গেটের দিকে। সাজ্জাদ তোহা দুজনেই হতভম্ব। প্রশ্নসূচক দৃষ্টি বিস্তৃত হতেই শুরু হয় ভ্রুর ভাঁজ। মেন গেটের কাছে গাড়ি থেকে নামছে অনু। ওর খোলা চুল ছড়িয়েছে কোমর পর্যন্ত। অনু কয়েক ধাপ আসতেই আপনার ওর সামনে গিয়ে উপস্থিত হয়। ছেলেটার যেন হুঁশ নেই। পাগলের মতো অনুর দুই হাত আগলে নেয়। অশ্রুসিক্ত নয়নে অসহায়ত্ব স্পষ্ট। কাতস্বরে বলতে লাগলো আফনান, প্লিজ মেহু, আমাকে ফিরে দিও না। তোমাকে অন্য একজনকে বিয়ে করেছে তো, অন্য কেউ ছুঁয়েছে তো, আমার কোনো আপত্তি নেই। তবু তুমি আমার সাথে চলো। লাস্ট সপ্তাহ থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে মেহু। গলাতে খাবার নামছে না। কার্নিশ বেয়ে উষ্ণ স্রোত গড়ায়। কতবার বোঝাবো বলো? পর্ব 55। দৃশ্যটা হয়তো পৃথিবীর সবচেয়ে অমূল্য দৃশ্যগুলোর মধ্যে একটি, যেখানে একজন সক্ষম পুরুষ একটা নারীর সামনে অশ্রু বিসর্জন দিচ্ছে। অনুর ভিতরটা খা খা করছে। কি করবে সে? ছলছল চোখে কত কথা, অথচ কণ্ঠনালী যেন কেউ আষ্টেপৃষ্ঠে চেপে ধরে রেখেছে। প্রাণ পাখিটা বাঁচার তাগিদে ছটফট করছে। রিমঝিম ধারার দুজনেই একাকার। সাজ্জাদ আর তোহাও দৌড়ে আসে। আফনান তখনও অনুর হাত দুটো ধরে প্রাণ ভিক্ষা চাওয়ার মতো বলছে, আমি তোমার জন্য ওই ভয়ঙ্কর লোকটার সামনেও দাঁড়াতে পারি মেহু। তুমি শুধু একটাবার বলো, তুমি আমার সঙ্গে থাকতে চাও। অনু আর নিজেকে ধরে রাখতে পারলো না। বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে উঠল। কপাল বেয়ে চুইয়ে পড়া বৃষ্টির সঙ্গে লোনা পানি মিশে গেছে। ভার্সিটির করিডোর থেকে দুই একজন মাথা বের করে দেখতে লাগলো ওদেরকে। বৃষ্টির তোর বেড়েছে, সঙ্গে গগনের মৃদু গর্জন। সেই গর্জনকে ছড়িয়ে প্রচণ্ড একটা শব্দ কেঁপে উঠল মূর্ছিত নগরী। অনুর গাড়িকে ধাক্কা দিয়ে উড়িয়ে কয়েকটা গাড়ি এসে থামলো ওখানে। আফরান সহ উপস্থিত সবাই বিমূঢ়। আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই দৌড়ে গিয়েছে মৃত্যুর ভয়ে। প্রথম গাড়ির গেট ঠেলে বেরিয়ে এলো আদ্রিয়ান ইথান। পরনে ব্ল্যাক কোট, টাই পেন দিয়ে আটকানো টায়ার অংশ দেখা যাচ্ছে। স্টিল ডার্ক চোখ দুটোয় দৃষ্টি স্থির হতেই অনুর শির দ্বারা শিরশির করে ওঠে। যেন ঘৃণা ভরা অগ্নিপুটে অগ্নিয়গিরি বিস্ফোরণ ঘটছে। থই থই পানির উপর পা ফেলে এগিয়ে আসে ইথান। ওর পিছনে অবস্থান নেয় রিক, কায়নাত আর বাকিরা। এ যেন কোনো অ্যাকশন মুভি স্লো মোশনে চলা ট্রেলার। আপনার চেহারায় পুঞ্জীভূত আতঙ্কে নিবিড়তা গাঢ় হয়। অনুর হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। আফনান মেয়েটার হাত শক্ত করে চেপে ধরেছে। অনু নির্বিকার। ইথান ক্ষিপ্রবেগে অনুর কণ্ঠ রোধ করলো। দৃপ্ত হাতে প্রহরের ক্ষীণকায় অনুর কয়েক ধাপ পিছিয়ে যায়।
আফরান ঘুরে ইথানের হাত খামচে ধরে সর্বশক্তি দিয়ে অনুর গলা ছাড়ানোর চেষ্টা করে। ওর চোখে অশ্রু ও আর্জি নিয়ে করুণ স্বরে বলে, ওকে ছেড়ে দিন প্লিজ, ওর কোনো দোষ নেই। আমাকে মারুন আপনি, মেরে টুকরো টুকরো করে ফেলুন, তবুও ওকে কষ্ট দিবেন না। ছেলেটার হাহাকারে গগন কাঁপিয়ে তুলল। সহসা বজ্রপাতের তীব্র আওয়াজে কম্পিত হলো ধরণী। অনু নিঃশ্বাস আটকে আসে, চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ে। মেয়েটা সিক্ত নয়নে একবার ইথানের ঘৃণাভরা চোখের দিকে তাকালো। মানুষ কতটা নিষ্ঠুর কিভাবে হয়! ডেভিলও মনে হয় এতটা ক্রুয়েল রুথলেস না। আফরান গায়ের জোর দিয়ে ইথানের হাত টান দিতেই লোকটা অনুর উপর থেকে ছিটকে আসে। তীব্র ক্ষোভে ঘাড় ঘোরায় ইথান। স্নাত চুলগুলো যেন পানির বিন্দু ছড়িয়ে যায় চারদিকে। হিংস্র পশুর মতো গর্জে ওঠে ইথান, সাইলেন্স, আই ডোন্ট লাইক এনি ফাকিং নয়েস। ওর শরীর যেন থরথর করে কাঁপছে। রিকের দিকে তাকাতেই রিক আপনার হাঁটু গেড়ে বসিয়ে দেয়। অনুর অবস্থা কাহিল, তবু ইথান ওর হাতের কবজি ঘষতে লাগলো। সেদিন টর্চার টেবিলে দীর্ঘ সময় বেঁধে রাখার ফলে মেয়েটার কবজিতে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। দাগগুলো এখনো মেশেনি। পুরনো সেই ক্ষতের উপর ইথানের রুক্ষ হাতে স্পর্শ করতেই কোকিয়ে ওঠে অনু। খানিকক্ষণ পর ভেজা শরীরের অনুকে ঘাড়ের উপর তুলে নেয় ইথান। গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসে জমিদার বাড়িতে। উন্মাদ বৃষ্টি ও বজ্রপাতের আড়ালে অনুর আর্তনাদ চাপা পড়ল। ইথান অনুকে ঘাড়ের উপর রেখে সোজা বেডরুমে নিয়ে এসেছে। ঘাড়ের উপর থেকে নামিয়ে দিতেই মেয়েটা হিংস্র বাঘিনীর মতো ফুঁসে উঠল। কি সমস্যা আপনার? শান্তি মতো বেঁচে থাকতে না দিলে নিজের হাতে মেরে ফেলুন। এভাবে কি বেঁচে থাকা যায় নাকি? কেন এসেছেন আমার লাইফে? ওয়াই? নিঃশ্বাসের তোরে কেঁপে কেঁপে উঠছে কণ্ঠনালী। ভ্যানিটির উপর থেকে সবকিছু ছুঁড়ে ফেলে অনু। লন্ডভন্ড হয়ে গেল কোছনো কর্নার। ভেজা পোশাক জাপটে ধরেছে শরীর। রাগে ক্ষোভে নিজেই নিজের চুল টেনে বলতে থাকে, জানি না আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছে। আরে আপনার থেকে ওই মিস্টার রফ মির্জার ছেলে ভালো। অন্তত রেপ করে আর কয়েকদিন ভোগ করে ছেড়ে তো দিত। কথাটা বলতে দেরি, ইথানের মধ্যে প্রতিক্রিয়া হতে দেরি হলো না। এক ঘুষিতে ভ্যানিটির কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো ইথান। বৃষ্টিতে ভিজে অনুর ফর্সা চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। তাতে ভীতি সঞ্চার হতেই রক্তশূন্য হয় আদল। ভাঙা কাচের আঘাতে ইথানের হাত ক্ষতবিক্ষত হয়। তবুও কি যেন আবেশের লোকটার ঘুষির পর ঘুষি মারলো ভাঙা কাচের উপর। চুইয়ে পড়লো লোহিত শানিত ধারা। লোকটার চোখ দুটো টকটকে লাল, ওষ্ঠধর কাঁপছে। মাথায় এলে পড়া চুলের বাহার। শরীরের শিরা উপসেরা যেন মাংসের প্রাচীর ভেদ করে বেরিয়ে আসবে।